বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই সব মানুষদের আমন্ত্রণ জানাই যারা নিজেদের শ্রম, মেধা, সৃজনশীলতা দিয়ে দেশকে এবং সমাজকে এগিয়ে নিয়ে যান। সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন। তারা নিজেরা হয়ে ওঠেন অনুকরণীয়। আজ আমাদের মাঝে তেমনি একজন অতিথি উপস্থিত আছেন, যিনি একাধারে একজন স্বনামধন্য অর্থনীতিবিদ, একজন সফল সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও অর্থ সচিব। তিনি এম সাইদুজ্জামান। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে সময় দিয়েছেন আমাদের। আমরা কিন্তু শুরু করবো। আমরা তো একটা এই অনুষ্ঠানটা আসলে একদম ঘরোয়া পরিবেশে বসে গল্প গুজব করার মতো। তো আমরা শুরু করবো আপনার ছোটবেলা থেকে, মানে কোথায় জন্ম আপনার? আমার জন্ম কিন্তু ঢাকা শহরে। আচ্ছা, গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা। এখন সেখানে করিমগঞ্জ জেলা উপজেলা, আর সে গ্রাম ভাটিয়া। কিন্তু জন্ম হয়েছে আপনার ঢাকায়, সেটা জন্ম ঢাকা। আমার বাবা চাকরি করতেন। আচ্ছা, কি নাম? আমার বাবার নাম ছিল মৌলভী শেখ মোহাম্মদ। আচ্ছা, সরকারি চাকরি করতেন? সরকারি চাকরি, এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করতেন উনি। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম হচ্ছে খুজেস্তা আক্তার খাতুন। আচ্ছা, দুজনেই মরহুম। আমরা 7 বোন 6 ভাই, 13 ভাই বোন। বেশ বড় সংসার ছিল। তো এই লেখাপড়া কি ঢাকাতে? প্রথমে ঢাকাতে শুরু করি। ডাফরিন হোস্টেল বলে ওল্ড টাউনে একটা হোস্টেল ছিল, গভর্নমেন্ট হাই স্কুলের হোস্টেল। ওই হাই স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমার আব্বা। ওইখানে রকুনপুর এলাকায় একটা প্রাইমারি স্কুলে আমি পড়তাম। আমি তখন বোধহয় ক্লাস টু এরকম। ওখান থেকে 1940 শেষের দিকে আমার আব্বা বদলি হয়ে যান মুর্শিদাবাদে। তখন মুর্শিদাবাদে আমি গিয়ে স্কুলে ভর্তি হই ক্লাস 3 শুরুতে। 41 সালের মাঝামাঝিতে আপনার ডায়মন্ড হারবারে জাপানিরা কিছু গোলা ফেললো, বোমা ফেলেছিল। তখন আপনার আমার আব্বা, আমরা 3 ভাই বোন, তখন আমাদেরকে আমার আম্মাকে গ্রামে পাঠিয়ে দিলেন। আমাদের গ্রামের বাড়িতে গ্রামে পাঠিয়ে দিলেন। সেইখানে আমি প্রাইমারি স্কুলে, আমি আমার বড় বোন। স্কুলের নাম কি ছিল? স্কুলটা ভাটিয়া হাই স্কুল, আমাদের গ্রামের বাড়িতেই হাই স্কুল। আর তখন 43 গোড়ার দিকে, 42 শেষের দিকে আমার আব্বা নেত্রকোনাতে ট্রান্সফার হয়ে গেলেন এজ
সাব ইন্সপেক্টর অফ স্কুলস। আচ্ছা তো আমরা তখন 43-তে নেত্রকোনায় চলে গেলাম। তো আপনার 43, 44, 45, 46 4 বছর আমি নেত্রকোনা আঞ্জুমান হাই স্কুলে পড়াশোনা করেছি। তারপর আমার আব্বা বদলি হয়ে আসলেন বাজিতপুর। তো বাজিতপুর থেকে আমি আপনার ওই ম্যাট্রিক পাস করলাম 1949-এ। সেখানে ভালো রেজাল্ট করেছিলাম, স্টার লেটার মার্কস। 1945-এ আপনার নেত্রকোনায় সারা ভারত কৃষক সম্মেলন হলো। আমি 3 দিন কনফারেন্স হয়েছিল, 3 দিনই আমরা কয়েকজন ছাত্র মিলে সেটা অ্যাটেন্ড করেছিলাম। আমার একটা জিনিস মনে আছে খুব, মানে ওই মণিবাবু যখন বলবেন মনি সিং বলছেন, তো ওনার কথা আমি শুনলাম এবং তখনই আমার ওই তেভাগা আন্দোলন সম্বন্ধে আইডিয়া হলো আর কি। তো এই যে রাজনীতির সঙ্গে আপনার যে কিছু কিছু সংশ্লিষ্টতা ছাত্র জীবনে, এটাতে আপনার বাড়ি থেকে বা আব্বা কোনো আপত্তি করেননি? আপত্তি করেন নাই মানে বললে ভুল হবে। আমি ঢাকা কলেজে আপনার এই প্রথমেই জড়িত হলাম ছাত্র রাজনীতির সঙ্গে। তারপরে ইউনিভার্সিটি যখন এলাম, আমি 52 সালে ইলেকশন হলো যেটা সলিমুল্লাহ হলে, সেই ইলেকশনে আই গট দি হাইয়েস্ট নাম্বার অফ ভোটস করে মেম্বার হলাম। আমাদের ভাইস প্রেসিডেন্ট হলেন জনাব মুজিবুল হক। পরে উনি ওই ক্যাবিনেট সেক্রেটারি রিটায়ার করেন। জেনারেল সেক্রেটারি হলেন হেদায়েত হোসেন চৌধুরী, সাব্বির হোসেন চৌধুরীর বাবা। তো জয়েন্ট সেক্রেটারি হলেন মোস্তফা কামাল। আমি হলাম মেম্বার, আর আমার সঙ্গে সাইফুর রহমান ছিল, পরে অর্থমন্ত্রী ছিল, আমার ক্লাস ফেলোছে, সে মেম্বার হলো। 52 সালের ভাষা আন্দোলনের সময় সলিমুল্লাহ হলের যে আন্দোলনটা অর্গানাইজড হলো, সে অফিসটার চার্জে ছিলাম আমি। আপনার ইন্টারমিডিয়েট সায়েন্স আইএসসিতে আমি সারা বাংলাদেশে আই কেম ফার্স্ট। আপনি সায়েন্সে ভর্তি আমি হয়েছেন? আইএসসি পাস করে সায়েন্স আমি আই বিকেম ফার্স্ট, and মুহিত বিকেম ফার্স্ট ইন আই। মুহিত আমাদের বর্তমান এখন ক্লাস করলো, আমরা চাকরিতে একই সঙ্গে ঢুকেছি। তো আপনার ওই আইএসসি পরে আপনার বিএসসি অনার্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম। তো আমার যেটা হয়েছিল আপনার 1954 আমার অনার্স পরীক্ষা দেওয়ার কথা, আমার হঠাৎ আমি অসুস্থ হয়ে গেলাম, 1 বছর আমি ডেফার করলাম করে 55-এ আমি অনার্স পরীক্ষা দিলাম, ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স পরীক্ষা পাস করলাম। তো সে বছর যে ইলেকশন হবে তার আগের বছর মুহিত ওয়াজ ভাইস প্রেসিডেন্ট, ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট। তো পরের বছর আমাকে ধরলো যে আই শুড বি দি ক্যান্ডিডেট ফর ভাইস প্রেসিডেন্ট। তো আমি আপনার
টেস্ট করলাম, কিন্তু আমি পাস করতে পারিনি। আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও অর্থ সচিব, অর্থনীতিবিদ এম সাইদুজ্জামানের জন্ম 1933 সালের 23 অক্টোবর ঢাকায়। তবে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে। তার বাবা মৌলভী শেখ মোহাম্মদ, মা খোজেস্তা আক্তার খাতুন। 13 ভাই বোনের মধ্যে এম সাইদুজ্জামান দ্বিতীয়। বাবার চাকরি সূত্রে দেশের বিভিন্ন জেলায় কেটেছে তাঁর শৈশব, ছাত্র জীবনও কেটেছে তাই একাধিক স্কুলে। সর্বশেষ বাজিতপুর হাই স্কুল থেকে 1949 সালে তিনি ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকা কলেজ থেকে 1951 সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1955 সালে পদার্থবিজ্ঞানে অনার্স এবং 1956 সালে মাস্টার্স পাস করেন। মাস্টার্স পাশের আগেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। পদার্থবিদ্যায় পড়ালেখা করলেও পরবর্তী জীবনে তিনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন বেশি। এর জন্য আমেরিকার উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন তিনি। 1973 সাল থেকে 1976 সাল পর্যন্ত তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেন। 1976 সাল থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং একই সময় কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউটের গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিশ্ব ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। 1984 সাল থেকে 1987 সাল পর্যন্ত বিভিন্ন সময় তিনি প্রধান অর্থ সচিব, রাষ্ট্রপতির উপদেষ্টা এবং অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1987 সালে সরকারি চাকরি থেকে অবসর নিলেও দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত থেকে কাজ করেছেন এবং এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি 1957 সালে হাফিজা জামানের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক মেয়ে ও এক ছেলে, 2 সন্তান ও নাতি-নাতনি স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অবসরে তাদের সান্নিধ্যই আনন্দ দেয় তাঁকে। ইউনিভার্সিটিতে আপনি কি অনার্স পড়লেন সায়েন্স? বিএসসি অনার্স সায়েন্সে পড়তাম, কোন সাবজেক্টে? ফিজিক্স। ফিজিক্স। তো আমি আপনার অনার্সে ফিজিক্স পাস করার পরে 1
বছর দেরি হলো, আমি আপনাকে বললাম যে 55-এ। এই যে 1 বছর নষ্ট করলাম, তাতে আমার আব্বার উপর চাপ পড়লো। কারণ আমার অন্য ভাইটারা তখন তো কলেজে আসছে, স্কুলে আসছে। তো আমি তখন প্রাইভেট টিউশন করতাম। তো দ্যাট ওয়াজ রিলিফ টু মাই ফাদার। তো সেই আমার সেই ছাত্র কে ছিল শুনলে আপনি আশ্চর্য হবেন। একমাত্র ছাত্র আমার, সে হলো রিয়াজ রহমান, যে পরে ফরেন সার্ভিসে গেল। এখন বেগম জিয়ার অ্যাডভাইজার ছিল, হ্যাঁ, স্টেট মিনিস্টার ছিল ফরেন অ্যাফেয়ার্স। হি ওয়াজ মাই অনলি স্টুডেন্ট। তো তারপরে আমি 56-এ আমরা সব সিএসপিতে চলে গেলাম। 56 সেপ্টেম্বরে আমরা যে চাকরিতে জয়েন করলাম, লাহোরে চলে গেলাম। তো লাহোর থেকে 9 মাস ট্রেনিং করে আমরা 3 মাস আমরা এই পর্যায়ে আমরা একটু থামি, আমরা একটা বিরতি নেই। বিরতির পরে ফিরে এসে আমরা এই নতুন একটা জীবন শুরু হচ্ছে, চাকরি জীবন, সেটা নিয়ে কথা বলবো। শুধু দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। দর্শক, ফিরে এলো আমাদের অনুষ্ঠানে। এখন ফিরে যাচ্ছে আমাদের প্রসঙ্গে। আমরা ওইখানে শুরু করি আবার, যে আপনি এখানে আপনার সিএসএস এর সুযোগ পাওয়ার পরে লাহোরে যেতে হলো। ওখানে ট্রেনিং হলো, ওখানে 9 মাস ট্রেনিং। আবার ফিরে এসে ইস্ট পাকিস্তানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে একটা ম্যাজিস্ট্রেট, ট্রাইং ম্যাজিস্ট্রেট হিসেবে ট্রেনিং 3 মাসের। ওই সময় আমার বিয়ে হয় অ্যাকচুয়ালি। তো কুমিল্লা ট্রেনিং শেষ করে আমরা 1 বছরের জন্য চলে গেলাম কেমব্রিজে। তখন এটা কম্পালসরি হয় কেমব্রিজ কিংবা অক্সফোর্ড, দুটো জায়গায় একটা জায়গায় যেতে হতো 1 বছরের জন্য। সেটা ব্রিটিশ গভর্নমেন্ট ট্রেনিং স্কলারশিপ দিত। তো আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম কেমব্রিজে। আই প্রেফার্ড কেমব্রিজ, কারণ কেমব্রিজে ফিজিক্সের নাম করা প্রফেসর অনেক বেশি ছিল। তখন আপনার ওই ফিজিক্সের প্রতি একটা দুর্বলতা তখন রয়ে গেছে। আচ্ছা, তো যদিও আমাদের সাবজেক্ট ছিল কেমব্রিজে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমি সেগুলো ক্লাস করতাম, পেপার টেপার লিখতাম, কিন্তু বেশিরভাগ সময় আমি ফিজিক্সের প্রফেসরদের একজন পার্টিকুলারলি একজন প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করতাম। তার নাম ছিল PM ডি
আন্দ্রে মরিস ডিরাক, he was the Nobel laureate. আর ওই সময় প্রফেসর সালাম, he was just coming up. পরে he also became a Nobel laureate. উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, আমি আমার সেই রেগুলার ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ক্লাস ছিল, ওই ক্লাসে গেলাম। It was a fascinating lecture. প্রফেসর সালামের ওরকম ব্রাইট ফ্যাসিনেটিং লেকচার বলে আমি আর কারো কাছে শুনিনি। তো আপনার তারপরে যখন আমি বিলাত থেকে ফিরে এসে আমি পোস্টেড হলাম, যশোরের পোস্টেড হলাম অক্টোবর মাসের ফার্স্ট উইকে। তো সকালবেলা রেডিও শুনতাম, তখন আমার খুব ফেভারিট রাজেশ্বরী দত্তের রবীন্দ্রসঙ্গীত শুনতাম। হঠাৎ রেডিওতে একদিন বলে উঠলো যে আজকে সারা পাকিস্তানে ফিল্ড মার্শাল আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেছেন। That was probably 7th of October 1959. 58. তো আপনার ওই তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার রুহুল কুদ্দুস। তো আমরা সব দৌড়ে ওনার বাড়িতে গেলাম। রুহুল কুদ্দুস তখন আমাকে একটা কথা বলেছিলেন, জমান, this is the beginning of the end of Pakistan. রুহুল কুদ্দুসের পরে কিন্তু বঙ্গবন্ধু খুব ক্লোজ ছিলেন এবং 6 পয়েন্ট ফর্মুলেশনে তার কিছু কন্ট্রিবিউশন ছিল। যাই হোক, তারপর আমরা ওই 59-এ আপনার ইয়ে করলাম, সেটেলমেন্ট ট্রেনিং করতে গেলাম। 59-এ শেষ করে আবার এই যশোরে ফিরে এলাম এবং আপনার ওই 59-এর মাঝামাঝি মে মাসে আমি ফেনীতে পোস্টেড হলাম সাব ডিভিশনাল অফিসার, SDO হিসেবে। এবং সেখানে আমি ছিলাম 60-র গোড়া পর্যন্ত ছিলাম এবং তখনও আমি ডক্টর উসমান গনি তখন অ্যাটমিক কমিশনের মেম্বার, ওনার সঙ্গে আমি চিঠি যোগাযোগ করতাম যে স্যার অ্যাটমিক কমিশন কোনো রকম আমাকে একটা পোস্টিং দিতে পারেন কিনা। ফিজিক্স তখন আমার ইয়েটা ছিল, অ্যাট্রাকশনটা ছিল। তুমি বললেন দেখো তুমি একটা ভালো চাকরিতে আছো, এইসব জিনিস এখন চিন্তা করো, এখানে তোমার মতো যে সিএসপি যারা আছে তাদের জন্য কোনো পজিশন কিন্তু সেরকম নাই, যে তুমি মন দিয়ে চাকরি করো। তো আই কন্টিনিউড এবং আমি পোস্টিং হলো আমার 60 গোড়ার দিকে ইস্ট পাকিস্তান ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো ওই ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমি আসলাম। আমার তখন বস ছিলেন, ইমিডিয়েট বস মিস্টার মতিউল ইসলাম, এখন আপনি চেনেন বোধহয় তাকে, আইডিএফসি চেয়ারম্যান, বস। তো ফাইন্যান্স ফাইন্যান্স চাকরি করতে যে আমাকে
সময় উনি কাজ দিয়ে দিতেন প্ল্যানিং, প্রভিন্সিয়াল প্ল্যানিং বোর্ডের সঙ্গে। তো আমি তখন আমার মনে হলো যে আমার বোধহয় ইকোনমিক্স পড়া দরকার। আমি একদিন প্রফেসর রাজ্জাক সাহেবের কাছে গেলাম, বলে আপনি প্ল্যানিং করবার যখন চান আপনি ইকোনমিক্স পড়েন না কেন? আমি বলছি ইকোনমিক্স কেন পড়বো, দেখেন খুঁজে টুজে দেখেন স্কলারশিপ পান কিনা। তখন হার্ভার্ড অ্যাডভাইজারি গ্রুপের কিছু আমেরিকান এখানে ছিল, তাদের সঙ্গে আমি কথা বললাম। ওরা বললো যে তুমি কয়েকটা কলেজে অ্যাপ্লাই করো। আমি আমেরিকান একটা কলেজে অ্যাপ্লাই করলাম, কয়েকটা কলেজ, তার মধ্যে উইলিয়ামস কলেজ ম্যাসাচুসেটসে, that is still one of the best colleges in the USA. ওখানে আমি অ্যাডমিশন পেয়ে গেলাম। তো আমি গভর্নমেন্ট থেকে স্টাডি লিভ নিয়ে গেলাম, ফিরে এসে আমাকে ডেভেলপমেন্ট কি বলে ফাইন্যান্স ডেপুটি সেক্রেটারি করে দিল। So I had to work directly with the Planning Commission of Pakistan and the Planning Board of East Pakistan. যেমন অবশ্য চাকরি তখন হয়ে গেল 66 গোড়ায় প্রমোটেড জয়েন্ট সেক্রেটারি, এবং 67-এর মাঝামাঝি আমাকে পাকিস্তান গভর্নমেন্টে ট্রান্সফার করে দিল as Deputy Secretary Economic Affairs Division, which was part of the Ministry of Planning under the President's Secretariat. তো ওখানে আমার কাজ ছিল ফরেন এইড নেগোসিয়েট করা। ওখানে আমি কাজ করলাম 2 বছর। কাজ করার পরে 69-এ আমি একটা পেলাম নাফিল ফাউন্ডেশন ফেলোশিপ। ওই নাফিল ফাউন্ডেশন ফেলোশিপে আমাকে 9 মাসের জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো। মেইনলি আমি ব্যাংক অফ ইংল্যান্ডের সাথে কাজ করতাম টু আন্ডারস্ট্যান্ড মনিটারি পলিসিস এবং সেন্ট্রাল ব্যাংকের রোল ইন ইকোনমি। এখানে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হলো 69 ওই সময় আপনি 9 মাসের জন্য বাইরে গেলেন, কিন্তু তার আগের যে সব বছরগুলো এই আপনি তো যেহেতু রাজনীতির দিকে আপনার ঝোঁক ছিল, বাঙালিদের স্বার্থের ব্যাপারে আপনার সে ব্যাপারে আমি এই যে তখন কিন্তু একটা খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে রাজনৈতিক ভাবে। আমি চেষ্টা করতাম খুব ইস্ট পাকিস্তানে যত বেশি ফরেন এইড আসতে পারে, ইস্ট পাকিস্তানে যত প্রজেক্ট অ্যাপ্রুভ হতে পারে, সেটা আমি খুব চেষ্টা করতাম। আমি যখন পাকিস্তানে আপনার জয়েন্ট সেক্রেটারি হলাম এক্সটার্নাল ফিনান্সে, জয়েন্ট সেক্রেটারি হওয়ার পরে 1970-তে আমি একবার ইস্ট পাকিস্তান ট্যুরে আসলাম, রুহুল কুদ্দুসের সঙ্গে দেখা করতে গেলাম। রুহুল কুদ্দুস আমাকে বললেন যে তুমি শেখ সাহেবের সঙ্গে দেখা করে যাবে। আমি তো ওনার সঙ্গে আমার
ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো, বিকালে আসো। বিকালে আমি বাসায়, আমার থাকতাম লালমাটি, আমার আব্বার বাসা রুলকুদ্দিসের 22 নম্বর রোডে থাকতেন, ধানমন্ডিতে। ওখানে গেলাম, উনি আমাকে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধুর ওদের ফ্রেন্ডের বাড়িতে ধানমন্ডিতে। তো কুদ্দুস সাহেব বললেন যে এই যে দেখেন শেখ সাহেব সিরাজুজ্জামানকে নিয়ে আসছে। উনি চেয়ার থেকে ঘুরে উনি কি যেন লেখাপড়া করছিলেন, ঘুরে এসে বললেন আমাকে, ও আচ্ছা তুমি সিরাজুজ্জামান, তো তুমি তো শুনে খুব বাঙালিদের জন্য খুব কথা বলো, কাজ করো, তোমার তো ঘন ঘন প্রমোশন হয় কি করে? আমি বললাম যে স্যার, 50% হয়তো আমার নিজের ক্রেডিট আছে, কিন্তু বাকি 50% আপনার ডাকে যে ঢাকার রাস্তায় লোকেরা যে মিছিল করছে, আন্দোলন করছে, আপনার স্বায়ত্ত শাসনের জন্য যে চেষ্টা করছে, 6 দফার জন্য চেষ্টা করছে, সেটার বেনিফিটের আমি পেয়েছি। তুমি বললেন হ্যাঁ, এটা মনে থাকে যেন, এই কথা আমাকে বলে দিলেন। তারপরে বঙ্গবন্ধু সঙ্গে আমার দেখা হয়েছে 73 জানুয়ারি মাসে, পাকিস্তান থেকে যখন ফিরে এলাম। 70-তে আপনার, তো ওই 71-এ আমি ওখানে ছিলাম, পোস্টে ছিলাম। 71 আমরা যে 25শে মার্চের ট্র্যাকডাউন এবং তার পরবর্তী এই খবরগুলো কি ওখানে বসে পেতেন? হ্যাঁ, ওখানে বসে আমরা পেতাম, সব পেতাম। এবং অনেক সময় আমরা, আমার বস যারা ছিলেন ওখানে, আমরা অনেক সময় বসে চোখের পানি ফেলেছি অনেক সময়। এবং খুব আমরা ওই রেডিও শুনতাম, রেগুলার রেডিও শুনতাম। এবং পরে যখন কলকাতায় বাংলাদেশ গভর্নমেন্ট হলো, আপনার এই যে বাংলার রেডিও, যেটা আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা রেডিও, যেটা মুকুল, যেটা আপনার তোমার আক্তার মুকুল, যেখানে আপনার ফাংশন করতে বেশি, ওগুলো আমরা খুব শুনতাম। আর শোনা যেত ওখানে, হ্যাঁ শোনা যেত। এবং বিবিসি, বিবিসি থেকে আমরা বেশি যেতাম, জানতাম বেশি আর কি। তো ওই তো পরে 71 ডিসেম্বরের পরে আমাদেরকে ওই আমাদের পজিশন থেকে সরিয়ে দিল, অন্য পজিশনে, ইকুইভ্যালেন্ট পজিশনে। 2-3 মাস পরে, 2 মাস পরে আমাদের কাছে অপশন চাইলো। অবভিয়াসলি আমরা বেশিরভাগই, আমরা প্রায় সবাই বাংলাদেশে অপশন দিলাম। স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে তখন আমাদেরকে চাকরি থেকে ছাড়িয়ে দিল, এবং একটা থাকার জায়গা দিল, একটা বাসাতে থাকতে দিল। কিন্তু ওই মান্থলি 500 টাকা করে দিত যে সংসার চালানোর জন্য, until we were repatriated to Bangladesh. So repatriation তো হয় না, the whole 72 আমরা অপেক্ষা করলাম বাংলাদেশ, পাকিস্তানে।
72 সালের ঠিক ডিসেম্বর মাসে 31 ডিসেম্বরে আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম আমি আমার স্ত্রী আমার মেয়ে ছেলে আমরা পাঠান কিছু আপনার ওই লোকের পয়সা দিয়ে আমরা পালিয়ে গেলাম ওই খাইবার পাস দিয়ে সীমান্ত প্রদেশ দিয়ে পাঠান লোকের বাড়িতে এটা নিলাম যে কতদিন আটকাতে থাকবো তো কোনো ইয়ে নাই তো কোনো মানে মোটামুটি একটা বন্দি জীবনের মতো ছিল বন্দি জীবনের মধ্যে ছিল এবং কবে যে আমাদের ছাড়বে ভুট্টো বলে দিয়েছে যে যখন না বাঙালি অফিসার এখান থেকে যেতে পারবে না যতদিন পর্যন্ত না ওই যে সোলজারদের ধরে রেখেছে ইন্ডিয়াতে তাদেরকে না ছাড়া হলে যেতে দেওয়া হবে এক্সচেঞ্জ করার মতো দিল্লি আসলাম দিল্লিতে এসে পাকিস্তান হাই কমিশন আমাদের তখন হয়ে গেছে ওরা হেল্প করলো কলকাতা হয়ে প্লেনে করে তারপরে ঢাকায় গেলাম তো ঢাকায় পৌঁছলাম 21শে জানুয়ারি 1973 রিপোর্ট দিলাম জয়নিং রিপোর্ট আমরা একটা বিরতি নেই তারপরে আমরা আবার শুরু করছি শুধু দর্শক আমরা এখন একটা বিরতি দিতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন দর্শক ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে এখন কথা বলবো আমাদের আজকের অতিথি সাইদুজ্জামানের সঙ্গে আপনি ঢাকায় এলেন 21শে জানুয়ারি 1973 সাল তারপরে কোথায় আমার আব্বার বাসা ছিল বলছিলেন তো এসে আমি সেক্রেটারি এসে জয়নিং রিপোর্ট দিলাম তো আমাকে দিল সেক্রেটারি ইআরডি এবং সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড সেক্রেটারি প্ল্যানিং কমিশন তার আগে বঙ্গবন্ধুর কাছে সঙ্গে আমার দেখা করতে হলো তো বন্ধু বললেন প্রথমে যে তুমি এত দেরি করলে আসতে আমি তখন বললাম যে স্যার এই কাণ্ড যাও কাজ আরম্ভ করেছি অনেক কাজ আছে তখন দুটো কাজ চলছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তৈরি করার কাজ চলছে বাংলাদেশে তখন আপনার এমন একটা সময় যে internally এবং externally Bangladesh was facing very difficult situation. তিনটা জিনিস বাংলাদেশের একটা হলো যে আপনার একদম devastated infrastructure. দুই নম্বর হলো we had 3 consecutive crop failures. আর একটা হচ্ছে 1 কোটি লোকের রিসেটেলমেন্ট ইন বাংলাদেশ
সবচেয়ে বড় জিনিস ছিল যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড তখন একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে। 73-তে তেলের দাম হয়ে গেল $3 থেকে $11 পার ব্যারেল। আপনার হুইটের দাম হয়ে গেল $80 থেকে $2040 পার টন। ফার্টিলাইজারের দাম হয়ে গেল $75 থেকে $200 পার টন। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এই কমোডিটির দাম খুব বেড়ে গেল, প্রাইমারিলি বিকজ অফ দি crop failures in some country, but mostly because of the rise in price of oil. ওই সময় বাংলাদেশের জন্ম, কাজে বাংলাদেশ was faced with tremendous difficulties internally and externally. এবং আমাদের বিদেশের সাহায্য খুব দরকার। বিদেশের সাহায্যের এগেনস্টে অনেক লোক আপনার ছিল এগেনস্টে উইদিন দ্য গভর্নমেন্ট। বঙ্গবন্ধু বললেন, দেখো, যদি বিনা শর্তে আমাদের সাহায্য আমাদের আমরা নেব না, কারণ আমাদের তো দরকার। তো আমরা বললাম যে ঠিক আছে, লেট আস ডিসকাস। ডক্টর নুরুল ইসলাম বললেন যে আপনি একটা অর্গানাইজ করেন ডোনার্সদের মিটিং। আমরা ডোনার্সদের মিটিং অ্যারেঞ্জ করলাম। সেখানে ওই আলোচনা হলো, সবাই একই কথা বললো যে তোমরা যদি দায়িত্ব গ্রহণ না করো, পাকিস্তান আমলে তোমরা যে ফরেন এড পেয়েছো, আমরা তো কোনো নতুন এইড দিতে পারবো না, আমরা রিলিফ জন্য দিতে পারি। মিটিং শেষ হয়ে গেল। মিটিং শেষ হওয়ার পরে কিছুদিন পরে তখন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল পিটার কার্গিল। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ডেলিগেশন। বঙ্গবন্ধুকে কার্গিল বললেন যে মিস্টার প্রাইম মিনিস্টার, unless you accept foreign aid, what will you feed your people with? How will you rebuild a devastated country? And especially now, because of the food situation, it's very important to take food aid. Otherwise, your people will suffer. বঙ্গবন্ধু ড্রামাটিক্যালি চেয়ার থেকে উঠে যে পাইপটা হাতে নিয়ে বললেন, মিস্টার কার্গিল, কাম উইথ মি, কাম উইথ মি। তখন নতুন গণভবনে চলে গেছে। গণভবনের জানলা থেকে বাইরে দেখালেন কার্গিল, যে মিস্টার কার্গিল, what do you see outside? কার্গিল বলল, I see a very beautiful lawn of green grass. বঙ্গবন্ধু বললেন, my people will eat that rather than accept your liability, which is not our. We are not a success state. তো কার্গিলকে মন খারাপ করে বলল, I am sorry Mr. Prime Minister, but please think it over. চলে গেল। তো তার
একটু পরে আমরা নিচে নামছি সিঁড়ি দিয়ে, বঙ্গবন্ধু প্রথমে, তারপরে তাজউদ্দিন, কামাল হোসেন, নুরুল ইসলাম পেছনে আমি। হঠাৎ বঙ্গবন্ধু আমার দিকে তাকালেন পেছন থেকে, আমাকে বললেন, এই শহীদুজ্জামান, শহীদুজ্জামান বলছে আমার সামনে। এই যে ওরা বলে এই সমস্ত প্রজেক্ট, এগুলো কি এখনো আছে বাংলাদেশে? এগুলো থেকে আমাদের লোক কি উপকার পাচ্ছে? আমি বললাম, স্যার, আমার যতদূর জানা আছে কিছু কিছু প্রজেক্ট আছে, ফার্টিলাইজার প্রজেক্ট আছে, পাওয়ার প্রজেক্ট কিছু কিছু আছে, যেগুলো থেকে আমরা উপকার পাচ্ছি, আমাদের লোক উপকার পাচ্ছে। কিছু প্রজেক্ট লিবারেশন হওয়ার সময় ড্যামেজ হয়েছে, সেগুলো কমপ্লিট হয়নি বলে সেগুলোর আমরা তো ইয়ে পাচ্ছি না, কোনো উপকার পাচ্ছি না। ঠিক আছে, যেগুলোতে আমরা উপকার পাচ্ছি সেগুলোর দায়িত্ব আমি নেব, আর যেগুলো উপকার পাচ্ছে না আমার লোক, কিছুটা ভেঙে গেছে, সেগুলো রিপেয়ার করার যদি টাকা ওরা দেয় তাহলে সেটার দায়িত্ব আমরা নেব। কি বলতে কথা বললো, নেগোশিয়েট করতে হবে। ইন্টারেস্টিং সলিউশন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং সলিউশন। এবং বঙ্গবন্ধুর যে আপনার মাইন্ড এবং কত ডিপ উনি চিন্তা করতেন লোকের জন্য, সেটা বোঝা গেল। তো আমাকে চিফ নেগোশিয়েটর অফ দ্য গভর্নমেন্ট করা হলো, টু নেগোশিয়েট উইথ দ্য ডোনার্স। আমি ডোনারদের সঙ্গে ঢাকায় মিটিং করলাম, প্যারিসে মিটিং করলাম, লন্ডনে মিটিং করলাম, ওয়াশিংটনে মিটিং করলাম। By the beginning of 74, all negotiations were completed. Among we accepted liability of $400 million with the approval of the Prime Minister and the Cabinet. প্রথম মিটিংটা হলো 74-এর অক্টোবর মাসে প্যারিসে। আমরা পেপার টেপার তৈরি করে নিয়ে গেলাম, লিস্ট অফ প্রজেক্টস নিয়ে গেলাম, গভর্নমেন্টের ডাইরেক্টিভস নিয়ে গেলাম, এবং সেই মিটিং আমরা $800 million এইড পেলাম। Then they agreed to have a second meeting in the same financial year in May 1975 again in Paris. এবং সেই মিটিং আমরা পেলাম $1,200 million। আর বঙ্গবন্ধু আমাকে বললেন যে ইয়ে করো, প্ল্যানিং কমিশনকে বললেন, আমাকে বললেন বিশেষ করে যে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, তাদের সঙ্গে নেগোশিয়েট করো। তারপরে আপনার যখন এভরিথিং ওয়াজ টার্নিং অ্যারাউন্ড, এভরিথিং ওয়াজ কামিং ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট, প্রাইস লেভেল কমে গেল, এমপ্লয়মেন্ট বাড়তে থাকলো, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়তে থাকলো, ফুড এইড আপনার অ্যাবজর্পশন হতে থাকলো, প্রজেক্ট আস্তে আস্তে আপনার ডেভেলপ করতে থাকলো। ঠিক ওই সময় তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, বঙ্গবন্ধুকে মেরে ফেললো।
ওই 75-এর পরে এগুলো চেঞ্জ হয়ে গেল সব। আমাকে তখন জিয়াউর রহমান 76-এর 2nd ফেব্রুয়ারি আমাকে ফাইন্যান্স সেক্রেটারি করে নিয়ে আসলো। বঙ্গবন্ধুর পলিসি কিন্তু সে একটা মেজর চেঞ্জ কিছু করে নাই, শুধু করলো কি আপনার প্রাইভেট সেক্টরের লিমিট 3 কোটি থেকে 10 কোটি করে দিল। আর যে সমস্ত প্রিন্সিপাল ছিল বঙ্গবন্ধুর ইকোনমিক প্রিন্সিপাল, সেগুলো কিন্তু খুব একটা সে কিছু চেঞ্জ করে নাই। ওই খাল যে খনন যেটা, সেই এটা পার্ট অফ দি ইরিগেশন প্রোগ্রাম। এটা একটা কিছু আপনার সোচ কিছু অ্যাকচুয়াল কাজও হয়েছে। আর আমি নতুন কিছু কিন্তু আমি দেখি না তার পলিসির মধ্যে, যেটা আপনি নতুন বাট হি ওয়াজ ইন টু মাইন্ডস যে কতটুকু পলিটিক্যাল সাপোর্ট পাবে কি পাবে না, এইটা হি ওয়াজ ইন ডাউটস। কিন্তু যখন আমি দেখলাম যে তার মনে ডাউটস আছে, আমি তখন ভাবলাম যে এই গভর্নমেন্টের কাজ করা ভেরি ডিফিকাল্ট। আমি 2 বছর কাজ করে ওয়ার্ল্ড ব্যাংকে চলে গেলাম ওয়াশিংটনে অ্যাজ অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর ফর বাংলাদেশ। তারপর আপনার এরশাদ আসলো আপনার ওই 82-তে ফেব্রুয়ারি মাসে। আমাকে খবর দিল ওয়াশিংটনে, আমি এলাম। এসে আমাকে বললো যে আপনাকে ফিরে এসে আবার ফাইন্যান্স সেক্রেটারি হতে হবে। তাই কেম ব্যাক এন্ড জয়েন্ড অ্যাজ ফার্স্ট অক্টোবর আমি জয়েন করলাম অ্যাজ ফাইন্যান্স সেক্রেটারি। এবং আপনার ওই ফাইন্যান্স সেক্রেটারি কাজ করলাম, তখন মুহিত ছিল ফাইন্যান্স মিনিস্টার। তো মুহিত 84-এর গোড়ার দিকে চলে গেল। তখন এরশাদ আমাকে বললো যে আপনি এখন ফাইন্যান্স মিনিস্টার হন। আমি বললাম স্যার আমাকে মাফ করবেন, আমি মার্শাল ফাইন্যান্স মিনিস্টার হতে পারবো না। তো 86-এ যখন আপনার মার্শাল ল উঠে গেল, ইলেকশন হলো 86-এ। তো ওই ইলেকশনের পরে তখন এরশাদ আমাকে বললেন যে এখন তো আপনার মার্শাল ল না, এখন তো আপনার মন্ত্রী হতে কোনো অসুবিধা নাই। তখন আমি আই এগ্রিড টু বিকাম এ মিনিস্টার। আপনার ওই টেকনোক্র্যাট কোটা ছিল একটা 10%। আমি তখন সিভিল সার্ভিস থেকে রিটায়ারমেন্ট নিলাম। তারপর আমি মন্ত্রী হলাম এবং ভালোই চলছিল। কিছুদিন পরে আমি দেখলাম যে এরশাদ সাহেবের সঙ্গে আমার একটু হচ্ছে, মতানৈক্য হচ্ছে। ওনার পলিসির সঙ্গে আমি ঠিক মতের মিল করতে পারছি না। আমি 87-এর অক্টোবর মাসেই নাকি সেপ্টেম্বর মাসে ওনাকে একটা চিঠি দিয়েছিলাম যে আমাকে প্লিজ রিলিভ মি। আমি এই কতগুলো জিনিস সম্বন্ধে যে আপনাদের যে নীতিমালার সেটার সঙ্গে আমি একমত হতে পারছি না। তিনি বললেন আর কিছুটা দিন থাকেন। তারপরে ডিসেম্বরে আমি যখন আন্দোলন আরম্ভ
বলছে, তখন আমি আবার বললাম যে স্যার আমি তো কয়েকটা ঘটনা হলো যে যেগুলো আমার সম্পূর্ণ ইয়ের বাইরে, আমার চিন্তার বাইরে ছিল। আমি বললাম স্যার আমার পক্ষে থাকা সম্ভব না। তখন উনি একটা চিঠি দিয়ে আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলেন, কিন্তু but he gave me a big farewell. এবং রিটায়ার করার পরে I remained a public servant both at home and abroad. আমাকে প্রথম পিকেএসএফ এর ফার্স্ট চেয়ারম্যান করা হয়। এখানে আমরা আরেকবার বিরতি নিয়ে নিই। দর্শক, আমরা এখন আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। ঠিক 6টা। আসিয়া প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। এবার ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে। তখন পিকেএসএফ চেয়ারম্যান থাকাকালীন দেশে বিদেশে আমি বিভিন্ন কাজ করছি on the invitation of various donors. আপনার ধরেন ইয়ে ছিল ইউএনডিপি, OECD, সুইডিশ ডেভেলপমেন্ট এজেন্সি, সিডা, ডিএফআই ব্রিটিশ যে এইড এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইসব নানান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওরা আমাকে বিভিন্ন কাজে নিয়ে যেত। কিছু সরকারি কাজ, কিছু আপনার অ্যাডভাইজারি কাজ। যেমন আমাকে প্রথম ফার্স্ট গালফ ওয়ারের পরে কুয়েত গভর্নমেন্টের বাজেট অ্যাডভাইজার করে নিয়ে গেল। কুয়েত গভর্নমেন্ট আফটার দ্য ফার্স্ট গালফ ওয়ার ওয়াজ ইন এ ডিভাস্টেটেড কন্ডিশন। ওটা একটা কাজ ছিল। তারপরে আমি ফ্রম 89 to 92 অফ এন্ড অন ভিয়েতনাম গভর্নমেন্টের সঙ্গে কাজ করতাম at the request of UNDP and SIDA. তারপরে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিকোয়েস্টে I worked in China in 96. ওটাকে ছিল আপনার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পাবলিক সেক্টর প্রজেক্টস। এছাড়া যেগুলো আমি করেছি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরে, আমি আপনার ইফরি বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট ইন ওয়াশিংটন। I was appointed a board member of the board of trustees of IFRI 2007 সালে জানুয়ারি থেকে 2012 সালের ডিসেম্বর পর্যন্ত I was on the board of trustees of the IRI,
International Rice Research Institute in ম্যানিলা। এছাড়া প্রাইভেট সেক্টরে আমি যে কতগুলো কাজ করেছি আফটার রিটায়ারমেন্ট, বিওসি কোম্পানি, ব্রিটিশ অক্সিজেন কোম্পানি, ওই কোম্পানিটার চেয়ারম্যান ছিলাম আমি ফর 20 years। আর বাইরে যেগুলো আমি যুক্ত আছি সেগুলো হচ্ছে ইফরি, যেটা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, তার ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির মেম্বার ফ্রম 2007। সেকেন্ড আমি হলাম আপনার পাকিস্তানে মাহবুবুল হক হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার আছে একটা। মিসেস মাহবুবুল হক আবার আমার ওয়াইফের আপন খালাতো বোন। আচ্ছা, মানে আমাকে বললেন যে ভাই তোমাকে এটা আমাদের বোর্ডে আসতে হবে। সো আই এম অন দেয়ার ইন্টারন্যাশনাল বোর্ড। আর লাস্ট হচ্ছে আমার স্বামীনাথন ফাউন্ডেশন ইন চেন্নাই। That is the India's largest and most important research organization in agriculture. তো সেটার যে আপনার 5 member অ্যাডভাইজারি গ্রুপ আছে, সেটা আমি একজন মেম্বার। পাশাপাশি তো আপনি লেখালেখিও করছেন। লেখালেখি কিছু কিছু করি, কিন্তু আমার সব জীবনের সবচেয়ে বড় সময়টা হবে আমি বলবো চাকরির জীবনে বেস্ট টাইম ওয়াজ ওই যে 3 বছর বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছি। দ্যাট ওয়াজ দ্য বেস্ট পিরিয়ড দ্যাট আই হ্যাড। আমি শুধু একটা গল্প দিয়ে আমি শেষ করবো বঙ্গবন্ধুর সম্বন্ধে। আমি ইয়ার সেক্রেটারি যখন, তখন আওয়ামী লীগের একজন খুব পাওয়ারফুল লিডার, উনি একদিন আমার ঘরে আসলেন, এসে আমাকে একটা কাগজ দিলেন, বললেন যে সেক্রেটারি সাহেব, এই কাজটা বঙ্গবন্ধু বলেছে আপনাকে আমাকে নিয়ে আসতে আপনার কাছে, আপনি করে দেবেন। আমাকে বলেছে আপনার কাছে নিয়ে আসতে আপনি করে দেবেন। আমি বললাম ঠিক আছে, আপনি বসেন, আমি দেখছি। কাগজটা পড়ে আমি দেখলাম যে প্রস্তাবটা, আমি বললাম দেখেন এটা তো গভর্নমেন্টের পলিসির সঙ্গে কনসিস্টেন্ট না, আর আমাদের এই ধরনের জিনিস দরকার নেই, কাজে আমি সরি আমি এটা করতে পারবো না। খুব চাপ, তাহলে করবেন না বলে উনি চলে গেলেন। গিয়ে উনি বঙ্গবন্ধুর কাছে একটা নালিশ করেছেন। তখন আমি হঠাৎ লাল টেলিফোনে একটা টেলিফোন পেলাম, বঙ্গবন্ধুর টেলিফোন। সৈয়দুজ্জামান, তোমার অফিসে কি কি লোক আছে? আমি বললাম আমার একজন প্রাইভেট সেক্রেটারি আছে, একজন স্টেনোগ্রাফার আছে, তখনকার দিনে তো স্টেনোগ্রাফার থাকতো, একজন ক্লার্ক আছে, আর 2জন পিয়ন আছে। ওই যে একটা লোক গেল, নাম বললেন, যে আমার নাম বলে তোমার কাছে গেল, তাকে তোমার 2টো পিয়ন দিয়ে ঘাট ধরে বের করে দিল না কেন? উনি আমাকে চার্জ করলেন।
চিন্তা করে দেখেন, মানে গভর্নমেন্টের ভেতরের সিস্টেম এবং হেড অফ দি গভর্নমেন্টের অ্যাটিটিউড কি ছিল বঙ্গবন্ধু, মানে ওই ধরনের যে আপনার সেন্স অফ জাজমেন্ট এবং ট্রান্সপারেন্সি, এটা আমি আর গভর্নমেন্টে পাকিস্তান গভর্নমেন্টে দেখি নাই, বাংলাদেশের গভর্নমেন্ট তারপরে আর দেখি নাই। আপনি বলেছিলেন যে আপনি বিয়ে করেছিলেন 1957 সালে 57 সালে এবং তারপরে আপনি বিয়ের পরে বেশি বিলেতে চলে যান। বিলেতে চলে যাই। হ্যাঁ, তো বিয়েটা হয়েছিল কিভাবে? বিয়েটা হয়েছিল এখানে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তো সেখান থেকে ওটা শুরু হয়। উনি কি আপনার একসঙ্গে না, উনি আমার চেয়ে 3 বছরের জুনিয়র ছিলেন। উনি জিওগ্রাফি পড়তেন, আচ্ছা, আমি ফিজিক্স পড়তাম। আর তাছাড়া আমার স্ত্রীর বড় ভাই, ও আমার খুব ক্লোজ বন্ধু, একই ক্লাসে ঢাকা কলেজে আমরা একসঙ্গে পড়েছি। ওর থ্রুতে ওদের বাসায় গেছি, এইভাবে জানাশোনা ছিল, সেভাবে বিয়েটা হয়েছে। হ্যাঁ, সেভাবেই আমার স্ত্রীর সঙ্গে বিয়েটা। তো উনি কি করতেন বা করেন? উনি মোস্টলি হাউস ওয়াইফ। মাঝখানে কিছুদিন উনি ওনার 2 বন্ধুর সঙ্গে মিলে একটা ওই কাপড়ের দোকান করেছিলেন, ড্রেসের দোকান করেছিলেন। বুটিক। হ্যাঁ, বুটিক টাইপের একটা করেছিলেন, পরে ওটা ছেড়ে দিলেন। আপনার ছেলে মেয়ে কতজন? আমার একটি ছেলে একটি মেয়ে। আচ্ছা, কি করেন ওরা? তো মেয়ে তো আপনার ইয়েলি থেকে ডিগ্রি করেছে। মেয়ে বড়? হ্যাঁ, মেয়ে বড়, মেয়ে বড় দেশে একটা বিদেশি এনজিওর সঙ্গে কাজ করে। আর ছেলে আপনার বিদেশে, তো আপনার এখানে আমরা যখন চলে গেলাম 77 আমেরিকায়, আমেরিকা থেকে আপনার হাই স্কুলে পড়াশোনা করতো। টেনিস চ্যাম্পিয়ন ছিল সে, একা ওখানে থাকতে পারতো না। এখানে এসে বিকম ডিগ্রি করেছে, পরে আবার আমেরিকাতে চলে গেলে MBA করতে। তো আপনার ওই আমার একটা নাতি একটা নাতনি, নাতিটা আমার খুব ফেভারিট, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। ও আমেরিকাতে পড়াশোনা করেছে, করে এখন আপনার ওয়ার্ল্ড ব্যাংকে কনসালটেন্টের কাজ করছে। আপনার কিছু প্রিয় মানুষ বা আপনাকে যারা খুব পছন্দ করেন, তাদের কিছু কথা আমরা ধারণ করেছি, আমরা সেটা একটু দেখে নিই। ও একটু বেশি সেন্টিমেন্টাল, আর বাচ্চাদের খুবই ভালোবাসে, সবসময় ব্যস্ত, এইটাই একটাই। কারণ কোনো একটা কথা যদি আমি বলি, তারপরে যে এখন তো আমি একটা কিছু ওই হয় পড়তেছে, নয় কারোর সাথে কথা বলতেছে, এরকম কাজেই ঠিক তখন বলা যায় না সেই কথাটা। আমার এই ওর
সময় আবার একটু অন্যরকম দেখলাম ওকে, এই মানে একদম অন্যরকম। কারণ এমনিতে সাধারণত কোনো ঘরের কাজ সাধারণত খুব বেশি পারে না আর কি, পারে না মানে করার সময়ও পাইনি এই জন্য আর কি। কিন্তু এবার আমি দেখলাম যে সমস্ত কাজই সে নিজের হাতে করতেছে। আমার ওষুধটা পর্যন্ত সে দিয়ে দেয়। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি শুনছি যে ও গান গায়। তারপরে দেখলাম যে হ্যাঁ গান গায়, ফাংশনটা ছোটখাটো আর কি, ঘরোয়া ইয়েতে। এরপরে কিছু গানের চর্চাও ছিল খুব, মাঝখানটা এখন আর নাই, আবার আবার কয়েক বছর ধরে আবার নাই। এখন এত কিছুর মধ্যে ইনভলভ না থাকে, তার সাথে গানের মধ্যে ইনভলভ থাকলে ভালো হয়। I think he does love us a lot, আমাদেরকে, আর স্পেশালি আমার ভাইকে। যেটা আমি বলবো যে আমাদেরকে অনেক ফ্রিডম দেওয়া হয়েছে টু এক্সপ্রেস আওয়ারসেলভস। আই থিঙ্ক আমাদের অনেকে হয়তো এটা মনে করে টু মাচ হয়তো হইতে পারে, কিন্তু I think that's what we appreciate, যে নিজেরা যা করতে চাইছি সেটার স্বাধীনতাটা আমাদের কাছে ছিল, যে যেটা পড়তে চাইছি, যেখানে যাইতে চাইছি, I think we got that full support. আরেকটা হলো যে ট্রাভেল জিনিসটা আমরা আব্বার কাছ থেকে পাইছি। আর আরেকটা হলো যে আব্বা সবসময় আই থিঙ্ক আব্বাকে দেখে ওইটা শিখাইতে হয়নি কাউকে, কিন্তু একটা স্ট্রং ওয়ার্ক এথিক, এটা আই থিঙ্ক বোথ আমি আমার ভাই এটা পাইছি। এখন আব্বা ইজ 82 years old। এখন আব্বা চায় যে আমাদেরকে প্রোটেক্ট করতে, সবাই দায়িত্বটা উঠাই নিতে, দেখে রাখতে। এটা আই থিঙ্ক ইউ নিড টু পাস ইট অন টু আ নিউ জেনারেশন, and you have to enjoy what you enjoy, what you like. তো আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। আমি এই তথ্যটি আমার জানা ছিল না যে আপনি গান করেন। এই গানের চর্চা কি অনেক আগে থেকেই ছিল নাকি? এটা আমার ছোটবেলা থেকে ছিল। আমার গুরুর গুরু হলো আপনার কল্পনা ভট্টাচার্য। তো তার কাছে 7 বছর গান শিখেছে রফিক বলে একটা ছেলে, তাই সে হলো আমার উস্তাদ। আমরা কি একটা আজকে অল্প একটু শুনতে পারি নাকি গান? যে কোনো মানে
बाजे जन 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 मंजीरा बाजे बाजे दूर बाउल छाया तले सुनिया माझे सुनिया माझे ओ जन 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 मंजीरा बाजे जन 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 मंजीरा बाजे मंजीरा बाजे जन 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 मंजीरा बाजे बाजे दूर बोलिया तले कलिया माझे सुनिया माझे जन 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 बाजे তার আপনি যে মানে এটা তো খুব কঠিন গান। আমি গানটা বহুবার শুনেছি, কিন্তু আমি জীবনে গাইবার চেষ্টা করবো না। তো আমরা আজকে শেষ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, এবং এটি আমরা মনে করি যে নতুন প্রজন্মের জন্য এর থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকবে। তো আপনি ভালো থাকবেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ সাইদুজ্জামানের সঙ্গে। তার কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক অভিজ্ঞতা, আরো অনেক কথা বাকি রয়ে গেল। সময়ের অভাবে সব কথা শোনা হলো, যদি হলো না, ভবিষ্যতে যদি সুযোগ ঘটে আমরা নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। আমরা প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন, কর্মঠ থাকুন, সেই সঙ্গে আপনারা ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।
You